সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আমি সাদিয়া আলম চৌধুরী, প্রভাষক, রসায়ন বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা সবাই, যদিও আমাদের জরুরি কাজে বাইরে বের হতে হয়, আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বের হব। আমরা কিছুক্ষণ পর পর আমাদের হাত পরিষ্কার রাখব। আমরা শুরু করতে যাচ্ছি রসায়ন প্রথম পত্রের 4র্থ অধ্যায়, রাসায়নিক পরিবর্তন। আমাদের রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারে আমাদের যে যে জিনিসগুলো আমরা একটু পড়বো, আমরা একটু রিভিউ করি। সবুজ রসায়ন, এরপর হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, রাসায়নিক সাম্যাবস্থা, পিএইচ, বাফার, তারপর সামুদ্রবকের রাশিমালা, এগুলো এইসব শিরোনামগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো রাসায়নিক পরিবর্তন, আসলে রাসায়নিক পরিবর্তন, আমরা তো কেমিস্ট্রি নিয়েই আসছি। আসলে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমরা রসায়নকে নিয়েই বেঁচে আছি। আমাদের 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 মানবদেহ কিন্তু একটা কেমিস্ট্রির কারখানা বলতে পারো, একটা কেমিস্ট্রির ইন্ডাস্ট্রি বলতে পারো। আমাদের মানবদেহ হচ্ছে একটা রাসায়নিক মেটাবলিজমের একটা কারখানা। আমরা কিভাবে শুরু করি? সকালে আমরা ঘুম থেকে উঠি, উঠে আমরা দাঁত ব্রাশ করছি, সেখানেও কিন্তু আমাদের কেমিস্ট্রি। আমরা যে পেস্ট ইউজ করছি সেটাও কিন্তু কেমিস্ট্রি। আমরা ঘুম থেকে উঠে আমরা নাস্তা করলাম, আগুন জ্বালালাম, আমাদের যে গ্যাসটা আমি জ্বালাচ্ছি সেখানেও কিন্তু কেমিস্ট্রি। আমাদের গ্যাস যেটা জ্বলছে সেটাও কিন্তু কেমিস্ট্রি। আমরা বের হচ্ছি, আমরা কলেজে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, আমরা কি করছি? আমরা মোটর গাড়ির ফুয়েলকে আমরা দহন করে আমরা কি করছি? মোটর গাড়িটা চালাচ্ছি, সেখানেও কিন্তু কেমিস্ট্রি। অর্থাৎ আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কেমিস্ট্রি নিয়েই আছি, রাসায়নিক পরিবর্তন নিয়েই আছি। এমনকি আমাদের মানবদেহের যে প্রত্যেকটা মেটাবলিজম, মানবদেহের যে বিপাক ক্রিয়াগুলো চলছে, প্রত্যেকটা বিপাক ক্রিয়াই কিন্তু কেমিস্ট্রির কাজ। পরিপাক ক্রিয়া হচ্ছে, ওখানে গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হচ্ছে, আমাদের খাবার পরিপাক হচ্ছে, আমাদের লালা নিঃসৃত হচ্ছে, প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের কেমিস্ট্রি, ডিএনএ, আরএনএ, অর্থাৎ আমরা রাসায়নিক পরিবর্তন নিয়ে কেমিস্ট্রি নিয়ে আছি। তো দেখো, আমি কিছু বাস্তব উদাহরণ, এখানে কিছু চিত্র দেখাচ্ছি আমি। আয়রন রাস্টিং, প্রথম চিত্রটা দেখা যাচ্ছে, অর্থাৎ লোহায় বড়িচা পড়া। বার্নিং উড, এটা হচ্ছে দহন, কম্বাসন, তোমার কাঠ জ্বালাচ্ছি। মেটাবলিজম, কিছুক্ষণ আগে আমি এখন বললাম এইমাত্র যে বিপাক্রিয়া হচ্ছে পাকস্থলিতে, সেটাও কিন্তু কি কেমিস্ট্রি। আমাদের গ্যাস্ট্রিক জুস, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো, জুসগুলো নিঃসৃত হচ্ছে। কুকিং অ্যান্ড এগ, একটা ডিমকে আমি হিট দিচ্ছি, সে একদম কি হয়ে যাচ্ছে? একদম সলিড একটা জিনিস হয়ে যাচ্ছে। একটা থকথকে একটা জিনিসকে আমি হিট দিচ্ছি, সে প্লাস্টিকের মতো সলিড হয়ে যাচ্ছে। বেকিং এ কেকের ভিতর আমি কেকটা যে ফুলে যাচ্ছে, সেখানে আমি কি দিচ্ছি? ইস্ট বা বেকিং পাউডার দিচ্ছি। সেখান থেকে সে কি নিঃসৃত হচ্ছে? তার ভিতর থেকে সে যে এনজাইমটা নিঃসৃত হচ্ছে, সেই এনজাইমের কারণে সে কিন্তু কেকটা ফুলে যাচ্ছে। তারপর ইলেকট্রোপ্লেটিং, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, সেটাও কিন্তু কেমিস্ট্রি। রোটিং, বানানা, কলা পচে যাচ্ছে, তাও কিন্তু আমাদের রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে পচে যাচ্ছে। ভিনিগার অ্যান্ড বেকিং সোডা মিক্সচার, ভিনিগার আমরা জানি ভালো করে, অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। ফায়ার ওয়ার্কস, কেমিক্যাল ব্যাটারি, প্রত্যেকটা জিনিসে আমরা কেমিক্যাল চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, রাসায়নিক পরিবর্তন দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের এই চ্যাপ্টারের প্রথম যেটা টপিক, গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। তো সবুজ রসায়ন বলতে আমাদের চোখের সামনে প্রথমে ভেসে উঠছে সবুজ কিছু, যে সবুজের সাথে আমাদের কেমিস্ট্রির সম্পর্কটা কোথায়? যে সবুজও বলছে, আবার কেমিস্ট্রি বলছে। এখানে গ্রিন কেমিস্ট্রি, সবুজ রসায়ন বলছি। আমাদের বর্তমান যুগের জন্য এই গ্রিন কেমিস্ট্রি কিন্তু খুবই যুগোপযোগী একটা টপিক বলতে পারো। গ্রিন কেমিস্ট্রির সাথে কিন্তু আমাদের পরিবেশ থেকে শুরু করে কারখানার উৎপাদন,
সব কিছু কিন্তু জড়িত। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন হচ্ছে এমন একটি রসায়নের কথা আমরা চিন্তা করব, যেই রসায়নের মাধ্যমে, যে রসায়নকে আমরা ব্যবহার করে আমরা 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 উৎপাদও তৈরি করব, আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করব, কিন্তু সেটা যেন পরিবেশের ক্ষতি না করে, বা পরিবেশের ক্ষতি হলেও যাতে ন্যূনতম ক্ষতি, আমাদের ক্ষতির পরিমাণটা নিতে হয়, যে ন্যূনতম পরিমাণ ক্ষতি আমি কি করলাম, এমনভাবে কেমিস্ট্রির রিয়েকশনগুলোকে আমি বাছাই করলাম যাতে আমার ক্ষতির পরিমাণটা হয় ন্যূনতম, বা একদম ক্ষতি না হলে তো খুবই ভালো। তো এই সংক্রান্ত আলোচনা আমাদের যে কেমিস্ট্রিতে আমরা করা হয়, সেই কেমিস্ট্রির নামই হচ্ছে সবুজ রসায়ন, এবং খুব যুগোপযোগী এবং নতুন একটা টপিক। এটা নতুন চিন্তাভাবনা। বিজ্ঞানী ওয়ার্নার এবং পল অ্যানাস্টাস নামক দুজন বিজ্ঞানী সবুজ রসায়ন নিয়ে প্রথম চিন্তা করেন, এবং তারা 12টি পদক্ষেপ তারা চিন্তা করেন যে আমি কিভাবে কেমিস্ট্রিটাকেও আমার তো ব্যবহার করতে হবে, আমি তো কেমিস্ট্রি ব্যবহার ছাড়া থাকতে পারবো না, আমি শিল্প কারখানার উৎপাদন আমি কমিয়ে দিতে পারবো না। তোমরা ইদানিংকালে শুনতে পাচ্ছ যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যেসব দেশ শিল্পোন্নত দেশ সেসব দেশ এসবের জন্য বেশি দায়ী। কিন্তু তাই বলে কি আমি কি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে পারবো না? এটা তো সম্ভব না, ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া তো সম্ভব না। তাহলে আমাকে ইন্ডাস্ট্রির কথাও চিন্তা করতে হবে, আমাকে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটা সেটার কথাও চিন্তা করতে হবে, কেমিক্যাল প্রোডাক্টগুলোর কথা চিন্তা করতে হবে, আবার আমাকে পরিবেশের কথাও চিন্তা করতে হবে। পরিবেশের কথা আমি ভুলে যেতে পারবো না, পরিবেশের চিন্তা আমার মাথায় রাখতে হবে, কারণ আমরা এর মধ্যেই পরিবেশের বিভিন্ন প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, পরিবেশ দূষণের কারণে আমরা পরিবেশের যে বিরূপ প্রতিক্রিয়া, আমাদের ঋতু পরিবর্তন, আমাদের বৃষ্টির মৌসুমে বৃষ্টি হচ্ছে না, বা শীতের মৌসুমে খুব বেশি শীত, বা গ্রীষ্মকালে অতিরিক্ত যেসব দেশ নাতিশীতোষ্ণমণ্ডলীয় দেশ, আমাদের এসব দেশে পর্যন্ত এখন 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে তোমার এই ওয়ার্নিংগুলো কিন্তু আমাদেরকে অনেক আগেই দিয়েছেন বিজ্ঞানীরা, যে এই ঘটনা ঘটবে আমাদের পরিবেশ দূষণের কারণে। তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদেরকে দুটো দিকই রক্ষা করতে হবে, আমাদের এনভায়রনমেন্টকেও রক্ষা করতে হবে, আমাদের কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিকেও বাঁচাতে হবে। তাহলে আমরা যদি দুটো দিককেই রক্ষা করতে যাই, এই দুজন বিজ্ঞানী দুটো যে কিছু পদক্ষেপ দিয়েছেন, সেটা তাদের মতামত অনুযায়ী তারা 12টার মতো পদক্ষেপ তারা দিয়েছেন। তারা বলেছেন যে এগুলো আমরা মোটামুটি ফলো করলে আমরা মনে হয় আমাদের পরিবেশকেও বাঁচাতে পারবো, আমাদের ইন্ডাস্ট্রিকেও বাঁচাতে পারবো। তাহলে আমাদের এই দুটো দিক রক্ষা করা, আমাদের গ্রিন কেমিস্ট্রিতে যে পদক্ষেপগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমাদের কি গ্রিন কেমিস্ট্রি। তাহলে আমরা একটা একটা করে পদক্ষেপ একটু দেখি। বর্জ্য নিবারণ, এটা হচ্ছে ওয়েস্ট প্রিভেনশন, অর্থাৎ আমরা বলছি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। অর্থাৎ রোগ হয়ে গেল, রোগের পর আমি রোগের চিকিৎসা না করে, রোগটা যাতে আমাদের না হয় সেভাবে রোগটাকে প্রতিকার করি। আমাদের যেমন ধরো এখন আমরা বলছি কি করোনাকে আমরা কি কিউর করতে, কিউরেবল খুব সবার ক্ষেত্রে সম্ভব না কিউরেবল, কিন্তু আমরা চেষ্টা করছি কি যাতে সেটা না হয়, যাতে সেটা সব মানুষের কাছে না পৌঁছায়। সেই কারণে আমাদের WHO এর নির্দেশনা মেনে আমরা চলছি, মাস্ক পরছি, হাত বারবার ওয়াশ করছি যাতে এটা না ছড়ায়। যেহেতু এটা কিউরেবল, খুবই কিউরেবল 80% ক্ষেত্রে কিউরেবল সম্ভব হচ্ছে না। আমাদের বয়োবৃদ্ধরা অনেকেই মৃত্যুবরণ করেছেন এই করোনার কারণে। ঠিক ওরকম যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো এখানে প্রিভেনশন, বর্জ্য ওয়েস্ট প্রিভেনশন করবো আমরা একটা রাসায়নিক উৎপাদ তৈরি করার আগে, একটা কারখানায়, একটা ইন্ডাস্ট্রিতে উৎপাদ তৈরি করার আগে আমরা চিন্তা করব যাতে এখানে বর্জ্য তৈরি না হয়। এমন একটা বিক্রিয়া আমরা বেছে নিব যাতে আমাদের বর্জ্যটা কম তৈরি হয়, বা বর্জ্য একদম না হলেই ভালো, এমন একটা বিক্রিয়া আমরা বেছে নেব। বর্জ্য হলেও যাতে খুব কম পরিমাণে হয়। এরপর অ্যাটমিক ইকোনমি বর্তমান ইন্ডাস্ট্রির জন্য খুবই লাভজনক একটি শব্দ। অ্যাটমিক ইকোনমির উপর একটা ইন্ডাস্ট্রির অনেক কিছুই নির্ভর করছে। অ্যাটমিক ইকোনমির উপর একটা ইন্ডাস্ট্রির লাভ লোকসানের ব্যাপারটা নির্ভর করছে। অ্যাটমিক ইকোনমি কি আমি একটু যদি বলি, অ্যাটমিক ইকোনমি সমান কাঙ্ক্ষিত উৎপাদের
মোল সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড বাই সকল উৎপাদের কাঙ্ক্ষিত উৎপাদের মোল সংখ্যা ইন্টু আণবিক ভর ডিভাইডেড বাই যেমন ধরো আমি দুটো বিক্রিয়ক নিলাম, এটাকে একমুখী দেখাই। তাহলে এখানে আমার কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে এটা, আর এটা হচ্ছে বর্জ্য। তাহলে আমার অ্যাটমিক ইকোনমি সমান কি? সি এর মোল সংখ্যা আণবিক ভর ডিভাইডেড বাই সি এর তাহলে এখানে আমাদের অর্থাৎ যেটা কাঙ্ক্ষিত উৎপাদ, একটা বিক্রিয়ায় সবগুলো উৎপাদ কিন্তু আমাদের কি থাকে না, প্রয়োজন থাকে না। আমাদের যেটা মেইন প্রোডাক্ট, যেটা আমি চাচ্ছি, সেই উৎপাদ ইন্টু আণবিক ভর, মোল সংখ্যা ইন্টু আণবিক ভর ডিভাইডেড বাই সকল উৎপাদের মোল সংখ্যা আণবিক ভর ইন্টু 100। এই পার্সেন্টেজ, যার পার্সেন্টেজ অনুযায়ী আমার একটা ইন্ডাস্ট্রির তার লাভ লোকসান নির্ভর করবে। আচ্ছা, এ হচ্ছে আমাদের অ্যাটমিক ইকোনমি। আমাদের নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে কম ঝুঁকিপূর্ণ পদার্থ সংশ্লেষণ। অর্থাৎ আমরা এমন একটা বিক্রিয়া বেছে নিব যেখানে যে বিক্রিয়ক বা উৎপাদ যাই তৈরি হোক, সেটা হবে লেস হ্যাজার্ডাস, সেটা কম ঝুঁকিপূর্ণ হবে। অর্থাৎ আমি তো এমনভাবে বলতে পারবো না যে এখানে একদম আমি ঝুঁকি ছাড়া আমি কেমিক্যালস আমি ব্যবহার করব। যেমন ধরো হাইড্রোজেন সালফাইড আমাদের প্রয়োজন হয়, অনেক ইন্ডাস্ট্রিতে প্রয়োজন হয়, সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হচ্ছে, কিন্তু হাইড্রোজেন সালফাইড আমরা জানি যে খুব বিষাক্ত একটা গ্যাস। তো আমাদের তারপরে কিন্তু হাইড্রোজেন সালফাইড আমার ইউজ না করলে চলছে না। তো আমরা যে এমন একটা উৎপাদ আমি বেছে নেব যেটাতে তোমার মোটামুটি কম ঝুঁকির, পরিবেশের জন্য যেটা কম ঝুঁকিপূর্ণ বা মানবদেহের জন্য যেটা কম ঝুঁকিপূর্ণ, সেই ধরনের একটা
বিক্রিয়ককে আমি বেছে নিব বা এমন একটা বিক্রিয়া আমি বেছে নেব যেখানে উৎপাদটা একটু কম ঝুঁকিপূর্ণ হবে। নিরাপদ রাসায়নিক পদার্থ সংশ্লেষণ, অর্থাৎ আমি এমন একটা সিনথেসিসে যাব যেটা আমি আগেই বলে ফেললাম যে যে পদার্থটা আমি তৈরি করব সেটা যেন নিরাপদ হয়। সেটা যেমন ধর আমরা ইন্ডাস্ট্রিতে আমরা হাইড্রোজেন ল্যাবরেটরিতে আগে আমরা হাইড্রোজেন সালফাইড ইউজ করতাম, তো এখন হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে আমরা অন্য গ্যাস ইউজ করি যেটা আমাদের মানবদেহের জন্য ক্ষতিকারক নয়। নিরাপদ দ্রাবক ব্যবহার, অর্থাৎ আমি দ্রাবক হিসেবে আমি এমন একটা দ্রাবককে আমি বেছে নেব যেটা তুলনামূলকভাবে কম ক্ষতিকারক, সেই ধরনের একটা দ্রাবককে আমরা বেছে নেব। সাশ্রয়ী উৎপাদন, অর্থাৎ আবার পাশাপাশি এগুলোর পাশাপাশি আমার খেয়াল রাখতে হবে কোন বিক্রিয়াটা বেছে নিলে আমার উৎপাদনটা কি হবে, ইন্ডাস্ট্রির জন্য লাভজনক হবে, সেটা সাশ্রয়ী হবে। নবায়নযোগ্য কাঁচামাল, এখানে পুরো কথাটা আসেনি, ফন্ট একটু ছোট হয়ে গেছে। নবায়নযোগ্য, এটা যোগ্য কাঁচামাল, এটা হচ্ছে নবায়নযোগ্য কাঁচামাল, অর্থাৎ কাঁচামালটা এমনভাবে আমি ইউজ করব যেটা রিনিউয়েবল হয়, যেটা আমি পরিবেশে আমাদের পড়ে থাকতে না হয়। অর্থাৎ পরিবেশে যেটা পড়ে থাকলে ওই কেমিক্যালসটা কিন্তু কি পরিবেশের ক্ষতি করতে পারে। তো আমি যদি এটাকে রিইউজ করে ফেলতে পারি সেটার ক্ষেত্রে আমাদের কাঁচামালটা কি হবে, নবায়নযোগ্য কাঁচামাল আমি ইউজ করতে পারলে পরিবেশের জন্য সবচাইতে ভালো। পার্শ্ব উৎপাদ হ্রাসকরণ, অর্থাৎ যেটা এই যে আমি কিছুক্ষণ আগে দেখালাম C+D, যে আমাদের যেমন ধরো ইথান অনেক বিক্রিয়ার ক্ষেত্রে যেমন ধরো C6H12O6 আমাদের গ্লুকোজকে ভাঙলে C2H5OH প্লাস কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে এটা হচ্ছে পার্শ্ব উৎপাদ। তাহলে আমার এমন একটা বিক্রিয়া বাঁচতে হবে তাহলে কার্বন ডাইঅক্সাইডটা যত কম তৈরি হয় তত ভালো। তাহলে আমি ইথানল তৈরির জন্য অন্য আরেকটা বিক্রিয়া যদি আমি বেছে নিতে পারি সেটা হবে সবচাইতে ভালো, অর্থাৎ পার্শ্ব উৎপাদ যাতে বা পার্শ্ব উৎপাদটাকে আমি যদি সরিয়ে নিতে পারি সেটা হবে সবচাইতে বেটার। হচ্ছে প্রভাবন, আমরা জানি যে প্রভাবক কোনো একটা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। তো তুমি যদি প্রভাবক ব্যবহার করো তাহলে ওই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের তাপমাত্রা চাপটা কম লাগলো বা তাপমাত্রা বেশি লাগলে কিন্তু আমাদের পরিবেশের জন্য কিন্তু সেটা ক্ষতিকর। যেমন ধরো অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা আয়রন মলিবডেনাম চূর্ণ ব্যবহার করি। তো এগুলো ব্যবহার করতে কিন্তু আমাদের টেম্পারেচারটা কম্পারেটিভলি আমাদের কম ইউজ হয়। তার টেম্পারেচার বেশি লাগলে কিন্তু আমাদের সেই টেম্পারেচার পরিবেশের জন্য ক্ষতিকারক। তো প্রভাবক ইউজ করলে সেক্ষেত্রে বিক্রিয়ার গতিটা অনেকাংশে বৃদ্ধি পায়। বর্জ্য ব্যবস্থাপনা নকশাকরণ, আমার একটা ইন্ডাস্ট্রি তৈরি করার আগে আমাকে চিন্তা করতে হবে যে বর্জ্যটা আমি কিভাবে ইউজ করব, এটাকে কি রিইউজ করব, এটাকে কি আমি বর্জ্যটাকে কি ফেলে দিব বা ফেললেও আমি কোথায় ফেলবো, বর্জ্যটা কোথায় আমি ফেলা যায়, যে জায়গায় আমি কোনো একটা লোকালয়ে বর্জ্যটা ফেলে দিলে তো আমার কি ওই লোকালয়ের জন্য এটা ক্ষতিকর না, হ্যাঁ যদি ফেলে দিতে হয়, এবং বরং আমার চেষ্টা থাকতে হবে এটাকে যদি আমি রিইউজ করতে পারি। আর সেটা যদি আমার ব্যবস্থা না থাকে তাহলে কিভাবে আমি ওয়েস্টটাকে আমি কোথায় ফেলবো, সেটা হচ্ছে এটাকে বলা হয় ওয়েস্ট ম্যানেজমেন্ট। বর্জ্য ব্যবস্থাপনার নকশাকরণ, তো সঠিক সময়ে বর্জ্য বিশোধন, আমার বর্জ্য আমি আমার ইন্ডাস্ট্রিতে কারখানাতে আমার বর্জ্য তৈরি হলো, আমি কি করলাম সেটা ফেলে রাখলাম অনেক দিন, এটা আজকে সরাবো কালকে সরাবো, তাহলে এটা তো দীর্ঘদিন যাবৎ থাকলে সেটা তো তোমার পরিবেশের ক্ষতি করবে। নিরাপদ রাসায়নিক দ্রব্য ব্যবহার, নিরাপদ রসায়ন, অর্থাৎ আমি এমন কোনো কিছু ব্যবহার করবো না যেমন এক্সপ্লোসিভ কোনো কিছু আমি সহজে আমি ব্যবহার করব না, বা এক্সপ্লোসিভ কিছু ব্যবহার করতে হলো যেটা আমার তাৎক্ষণিক ওই স্থানীয় পরিবেশের ক্ষতি করবে এমন কিছু করব না যাতে পরিবেশ দূষিত হয়। তো অল ওভার এই 12টা ধাপের মাধ্যমে তারা চেষ্টা করেছেন কেমিস্ট্রির ইউজটা করতে। হয়তো এর বাইরেও আরও অনেকগুলো স্টেপ হয়তো আমরা নিজেরাও হয়তো চিন্তা করতে পারি যে কিভাবে আরও নতুন কিছু স্টেপ আমি ইউজ করলে আমাদের পরিবেশকে ঠিক রেখে আমরা আমাদের উৎপাদনটা ঠিক রাখতে পারবো। আচ্ছা, এই হলো আমাদের সবুজ রসায়ন সংক্রান্ত আমাদের আলোচনা। আমরা এরপর পরবর্তী টপিকে চলে যাই। আমার পরবর্তী টপিক হচ্ছে একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। আমরা সবাই আসলে একমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়ার সাথে সবাই পরিচিত। আমরা আমাদের বেসিক সায়েন্স যখন শুরু হয়েছে ক্লাস 9 বা
এরও আগে আমাদের মোটামুটি আমরা বিক্রিয়াগুলো সম্পর্কে পরিচিত, তারপর আমাদের একমুখী উভমুখী বিক্রিয়া সম্পর্কে আমরা বৈশিষ্ট্য বা অন্যান্য আরও রাসায়নিক সাম্যাবস্থার যে সংজ্ঞাগুলো আসে আমরা এখন আমাদের এইচএসসির বইয়ে আমরা এগুলো সংক্রান্ত আলোচনা করব। একমুখী বিক্রিয়া কি? অর্থাৎ যে বিক্রিয়া, কোনো একটি বিক্রিয়া শুধুমাত্র সম্মুখ দিকে অগ্রসর হয়, অর্থাৎ তার বিক্রিয়ক থেকে শুধু উৎপাদ তৈরি হবে, উৎপাদটা কিন্তু আবার উল্টো পথে ফেরত আসতে পারে না, উৎপাদ রিভার্স করে বিক্রিয়ক তৈরি করতে পারবে না, সেই বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় যুগপৎভাবে বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, আবার উৎপাদকই বিক্রিয়কে পরিণত হবে, তাকে বলা হয় উভমুখী বিক্রিয়া। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন ধরো একমুখী বিক্রিয়ার উদাহরণ। একমুখী বিক্রিয়া আমরা এখানে সমান চিহ্ন বা তীর চিহ্ন, আসলে একমুখী তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এটা একটা একমুখী বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইড, বেশিরভাগ ক্ষেত্রে প্রশমন বিক্রিয়াগুলো কিন্তু দেখা যায় কি একমুখী হয়, কারণ প্রশমন বিক্রিয়াগুলো তোমার এত বেশি, তাদের বেগ এত বেশি থাকে, এত দ্রুত বিক্রিয়াগুলো সংঘটিত হয়, পশ্চাৎ বিক্রিয়াটা হওয়ার কিন্তু পসিবিলিটিটা খুব কম, মানে অনেক সময় লাগে পশ্চাৎ বিক্রিয়াটা হতে, কিন্তু তার সম্মুখ দিকের বিক্রিয়াটা খুব দ্রুত গতিতে সংঘটিত হয়। তারপর দেখো সোডিয়াম ক্লোরাইড, সিলভার নাইট্রেট, সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট, এটাও একটা তোমার একমুখী বিক্রিয়া, কারণ সিলভার ক্লোরাইড হচ্ছে এটা একটা অধক্ষেপ, তো প্রিসিপিটেট করে, তো অধক্ষেপটা কিন্তু তুমি যদি অধক্ষেপটাকে আস্তে করে যদি তুমি ফিল্টার পেপার দিয়ে ছেঁকে নিয়ে নাও তাহলে এটা এমনিতেও একমুখী, আর খুব সচরাচর এটা রিভার্স করে না। উভমুখী বিক্রিয়া দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা একটা উভমুখী তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার উদাহরণ। হাইড্রোজেন প্লাস আয়োডিন, এটা একটা উভমুখী বিক্রিয়ার উদাহরণ। আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি, একমুখী এবং উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য যেটা, প্রথমে আমি সংজ্ঞাতে বললাম যে সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। যে কোনো একটি উৎপাদ অধক্ষিপ্ত বা গ্যাসীয় অবস্থায় থাকে। অ্যাকচুয়ালি যে প্রথম বিক্রিয়াটা আমি দেখালাম কার্বন প্লাস অক্সিজেন, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তো কার্বন ডাইঅক্সাইড যদি কোনো কারণে সে যদি বিক্রিয়াস্থল থেকে সে যদি কি হয়, সে বের হয়ে যায়, তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা একমুখী। এবং যে উদাহরণটা আমি বললাম সিলভার নাইট্রেট প্লাস আমরা ক্লোরাইডের টেস্ট যেটা করি, তাহলে অধক্ষেপ কিন্তু সহজে কিন্তু রিভার্স বিক্রিয়াটা করবে না, অধক্ষেপ সে নর্মাল কন্ডিশনে কিন্তু অধক্ষেপটা কী হবে আর রিভার্স করবে না, তাহলে অধক্ষিপ্ত হলে সে একটি একমুখী বিক্রিয়া। বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে একটি একমুখী তীর চিহ্ন থাকে, অর্থাৎ একদিকে তীর চিহ্নটা থাকে। আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বৈশিষ্ট্য যেটা, উভমুখী বিক্রিয়া নির্দিষ্ট চাপ, তাপমাত্রা, বিভিন্ন শর্তাধীনে সংঘটিত হবে। যেমন ধরো আমরা একদম পরিচিত একটা বিক্রিয়া হ্যাবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত প্রণালী, সেখানে আমি দেখি যে অ্যামোনিয়া ডিসোসিয়েট হয়ে আমার নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, বা নাইট্রোজেন হাইড্রোজেন আবার অ্যাসোসিয়েট হয়ে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, কিন্তু তাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপ সবসময় কী করতে হয়, মেনটেন করতে হয়, যেটা আমরা লাসাতেলীয় নীতি নামে পরিচিত। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপ মেনটেন করলেই সে কি করবে, সে কি সম্মুখবর্তী বিক্রিয়া হবে নাকি পশ্চাৎ দিকে সে অগ্রসর হবে, সেটা সে নির্ধারণ করবে। বিক্রিয়ক উৎপাদে এবং উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়। বিক্রিয়া কখনো শেষ হয় না এবং অনন্তকাল ধরে বিক্রিয়াটা চলতে থাকে, অর্থাৎ এটা কি, এটা চলতেই থাকবে, যেহেতু সে একবার অ্যাসোসিয়েট করে সে ডিসোসিয়েট হচ্ছে, সে ডিসোসিয়েট করে অ্যাসোসিয়েট হচ্ছে, তাহলে এটা কি চলতেই আছে। অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন হাইড্রোজেন তৈরি করছে, আবার কি অ্যাসিটেট আয়ন হাইড্রোজেন আয়ন সংযোজিত হয়ে কি অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে, তাহলে এটা চলতেই আছে। সাম্যাবস্থা উভমুখী বিক্রিয়ার একটা অন্যতম বৈশিষ্ট্য। সাম্যাবস্থার ধারণাটা আসে কিন্তু উভমুখী বিক্রিয়া থেকে। সাম্যাবস্থার ডেফিনিশনে আমরা জানি, যখন একটি উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার গতিবেগ পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগের সমান হয়, তখনই কি সাম্যাবস্থা অর্জিত হয়। তাহলে সাম্যাবস্থা উভমুখী বিক্রিয়ার একটি অন্যতম বৈশিষ্ট্য। উভমুখী বিক্রিয়াকে আমরা একমুখী কিভাবে করতে পারি? উভমুখী বিক্রিয়াকে আমরা একমুখী করতে হলে খোলা পাত্রে বিক্রিয়া ঘটিয়ে, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট,
ক্যালসিয়াম কার্বনেট আমি একটা উন্মুক্ত পাত্রে বিক্রিয়াটা ঘটালাম। এটা হচ্ছে একটা উন্মুক্ত পাত্র, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কি এখান থেকে বের হয়ে গেল। কিন্তু আমি যদি একটা বদ্ধ পাত্রে এটা ঘটাই, তাহলে কিন্তু সে বের হতে পারছে না, তাহলে সে রিভার্স করে সে আবার সে কী তৈরি করছে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে। তাহলে উন্মুক্ত পাত্রে বিক্রিয়া ঘটিয়ে উৎপাদ অধক্ষেপকে আলাদা করলে, যেমন ধরো আমি কিছুক্ষণ আগে দেখালাম, আমি ধরো ক্লোরাইডের টেস্ট করছি, এটা কি হবে, এটা উন্মুক্ত পাত্রে, এখানে আমি একমুখী চিহ্ন ব্যবহার করছি। তাহলে এখানে দেখো, এখানে এটা হচ্ছে অধক্ষেপ, এই অধক্ষেপটাকে আমি সরিয়ে নিলাম, তাহলে বিক্রিয়াটি কি আর কি উল্টা দিকে আসার কোনো উপায় নেই। উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে সরিয়ে নিয়ে, যেমন ধরো ইথাইল অ্যাসিটেট যদি হাইড্রোলাইসিস করি, এটা উভমুখী বিক্রিয়া, কিন্তু আমরা এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, এটা কিন্তু তীব্রভাবে বিক্রিয়াটা হয়, খুব কম সময়ে এখানে আর রিভার্স হওয়ার সুযোগ থাকে না। তাহলে উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে সরিয়ে নিয়ে, এই যে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়াটা ঘটাবো, এটা আস্তে আস্তে এর পরিমাণটা কমে আসতে থাকে, তখন আর কি বিক্রিয়াটা রিভার্স হতে পারে না, বা এদিক থেকে সহজে কি ডিসোসিয়েট হয়ে এরা সংগঠিত হয়ে রিভার্স করতে পারে না। আচ্ছা, আমরা এরপর আসবো আমরা বিক্রিয়ার হার, আমাদের পরবর্তী যেটা অংশ। প্রতি একক সময়ে বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাস বিক্রিয়কের বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি হলে তাকে বলা হয় বিক্রিয়ার হার। বিক্রিয়ার হারকে আমরা প্রকাশ করেছি বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন এবং ওই পরিবর্তনে ব্যয়িত সময়। আর একক হচ্ছে, যেহেতু ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড। তো বিক্রিয়ার হারের আমি যেটা এখন বললাম তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমরা যদি ম্যাথমেটিক্স এখানে ইউজ করি, আমরা সময়ের সাথে ঘনমাত্রার একটা গ্রাফ অঙ্কন করছি। এখানে দেখো, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঘনমাত্রা অর্থাৎ বিক্রিয়াটা কতদূর অগ্রসর হয়েছে, এটা হচ্ছে উৎপাদের ক্ষেত্রে গ্রাফটা। উৎপাদের ক্ষেত্রে সেটা কি বৃদ্ধি পেতে থাকবে এভাবে। তা আমি যদি এদিকে হচ্ছে ঘনমাত্রা, এদিকে সময়, আমি যদি একটি ঢাল আঁকি, তাহলে ঢাল সমান হচ্ছে, আমরা জানি যে ঢাল সমান হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স। এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, তার ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এদিকে কী হবে, ঘনমাত্রা ডিভাইডেড বাই সময়। দেখো আমাদের ডেফিনেশনের সাথে আমাদের গ্রাফে মিলে যাচ্ছে কিনা, আমাদের গ্রাফ অনুযায়ী আমরা এটা পেয়েছি, আর আমরা বিক্রিয়ার হারের যে সময় পেয়েছি, বিক্রিয়ার হারের যে সংজ্ঞাটা পেয়েছি, হারের সংজ্ঞাতেও কী ছিল, যে একক সময়ে ঘনমাত্রার পরিবর্তনটাই হচ্ছে কি হার। তবে উৎপাদের ক্ষেত্রে সেটা হবে কি ঊর্ধ্বমুখী গ্রাফ, আর বিক্রিয়কের ক্ষেত্রে কি সে হ্রাস পেতে থাকবে, বিক্রিয়কের ক্ষেত্রে সে হ্রাস পেতে থাকবে, অর্থাৎ আমাদের স্লোপটা হবে কি ঋণাত্মক। ঠিক আছে। আচ্ছা, এখন রাসায়নিক সাম্যাবস্থা কোনো বহুমুখী বিক্রিয়ার সম্মুখবর্তী বিক্রিয়ার হার পশ্চাৎবর্তী বিক্রিয়ার হারের সমান হলে তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এখানে ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র। তাহলে আমি প্রথমে ওই গ্রাফটাতে আমি কি বলেছিলাম, যে উৎপাদের ক্ষেত্রে সেটা হবে কি ঊর্ধ্বমুখী একটা গ্রাফ, আর বিক্রিয়কের ক্ষেত্রে নিম্নমুখী, যেহেতু ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। তাহলে সম্মুখবর্তী বিক্রিয়া, পশ্চাৎ বিক্রিয়া। এখানে দেখো একটা সময় গিয়ে গ্রাফ দুটো কি এক জায়গায় মিলে যাচ্ছে, এই জায়গাটাই হচ্ছে কি সাম্যাবস্থা, অর্থাৎ বিক্রিয়ার সম্মুখবর্তী বিক্রিয়ার হার পশ্চাৎবর্তী বিক্রিয়ার হারের সমান হলো, তখনই সাম্যাবস্থা অর্জিত হলো। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমাদের জন্য আমার ক্লাস আজকে এতটুকুই পর্যন্ত থাকলো। আমরা আগামী নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অংশ থেকে শুরু করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, রেগুলার অনলাইন ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। আর তোমাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে তোমাদের যোগাযোগ আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। খোদা হাফেজ।